ঐক্য ছাড়া সংস্কার বা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাই দুটোর প্রস্তুতি একসঙ্গে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের দেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে, তাই সংস্কার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ঐক্য, সংস্কার ও নির্বাচন সামনে রেখে অংশীজনদের নিয়ে শুরু 2 দিনের জাতীয় সংলাপ। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস। সকল ধরনের বৈষম্য অবসানের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ রূপান্তর পর্বে প্রবেশের অধিকার অর্জন করেছে জানিয়ে এই রূপান্তর কার্যকরে সব শক্তি নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, সে কারণেই সংস্কার প্রশ্নে সবাইকে একমত হতে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এ সময় অধ্যাপক ইউনূস আরও বলেন, মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই অভ্যুত্থান শুধু দেশকে মুক্ত না, সাহসীও করেছে। ঐক্যই এর মূল শক্তি। আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। ফ্যাসিবাদ দেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে অন্ধকারে নিয়ে গিয়েছিল জানিয়ে আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ে সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি। সংলাপে সংস্কার ও নির্বাচন নিয়ে কাজ করার পাশাপাশি জনগণকে স্বস্তি দেয়ায় পরামর্শ দেন আলোচকরা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে 2 দিনের জাতীয় সংলাপ। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে প্রথম দিনের আলোচনায় যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে। যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয়, সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো? সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। বারে বারে জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম, কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে। সংলাপে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার চায় না এমনটি ঠিক নয়। সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। শনিবার শেষ হবে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ। আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন, তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়, বরং সুশাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে যশোর ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে একথা জানান তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও এখন হাহাকার চলছে। তাদের লুটপাটের কারণে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। স্বৈরাচার চলে গেলেও দেশ এখনও চাঁদাবাজ ও দখলদার মুক্ত হয়নি। দেশে সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থনও চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির। বলেছেন, তার দল ধনী গরিবের বৈষম্য দেখতে চায় না।
ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বিষতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয় ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ভোটাররা নির্বিঘ্নে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারলেই হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেখানে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া মুখ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার হরণ করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। আর জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক। তিনি বলেন, হেলিকপ্টারে ব্যালট বাক্স ছিনতাই করে এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত 3টি নির্বাচন প্রহসনে পরিণত করেছিল আওয়ামী লীগ। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, সেটা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। সংস্কারের বিষয়ে আমলাদের প্রতিক্রিয়া নীতিগতভাবে ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, কোনো গোষ্ঠীর স্বার্থে জীবন দেয়নি মানুষ। সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঐক্য সংস্কার নির্বাচন বিষয়ক সংলাপে একথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, আমলাদের মাঝে অসহযোগিতার লক্ষণ রয়েছে। নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকার চায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রাতিষ্ঠানিক করা যায়। একই অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। সরকার কোনো একপাক্ষিক সিদ্ধান্ত নেবে না। বলেন, ৭২-এর সংবিধান কোনো প্রতিষ্ঠানকে দাঁড়াতে দেয়নি। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। দেশের ইতিহাসে এই প্রথম কোনো দুদক কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জহুরুল হক জানান, পৈতৃক ভিটা বাদে দেশে বা বিদেশে তার কোনো বাড়ি নেই কোনো দুর্নীতিলব্ধ সম্পদ। বাংলাদেশের ইতিহাসে সাবেক 2 প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান, মামলা বা গ্রেপ্তারের নজির রয়েছে। এই সবই ঘটেছে দুদক আইনের ক্ষমতা বলে। কিন্তু নানা অভিযোগ উঠলেও এতদিন দুদকের কোনো কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির মামলা তো দূরের কথা, অনুসন্ধানও হয়নি। কিন্তু এবার সেটাও ঘটেছে। দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এই সংস্থারই যাবতীয় মামলার অনুসন্ধান করতেন তিনি। গেল 1 নভেম্বর পদত্যাগ করেন জহুরুল হক। এরপর 2 মাসের মাথায় 26 ডিসেম্বর তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ ও কানাডায় বাড়ি করার অভিযোগ উঠেছে। তবে এই নিয়ে মুখ খুলতে রাজি নয় কর্তৃপক্ষ। আমার কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আপনাদেরকে পরবর্তী সময়ে জানানো হবে। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করা জহুরুল হক পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিচার কাজের সাথে যুক্ত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে 2 মেয়াদে বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান নিযুক্ত হন। আমি আমার সারা জীবনে পৈতৃক সম্পত্তি ছাড়া আর কোনো সয় সম্পত্তি নাই। বাইরে কেন, দেশেই কিছু নাই। একেবারেই বললাম না, যদি কখনো কোনো কিছু পান তাহলে আপনারা যেমনি পান সরকারিভাবে নিয়ে নেন। আর যে সজীব জয়ের কথা বলে, উনি ছিলেন আইসিটির অ্যাডভাইজার। আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নাই। উনি যখন আসতেন তখন দেখা সাক্ষাৎ হতো। 24 ডিসেম্বর দুদকের সাবেক এই কমিশনারের পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা এখনই বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। দুর্ঘটনার কারণ খুঁজতে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের তদন্ত দল। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক তথ্য উপাত্ত নাশকতার দিকে ইঙ্গিত করছে। বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৩টি আলাদা জায়গায় আগুন লাগে, যা নিয়ে আলোচনা চলছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা। নানা প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার সকালে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল। সচিবালয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। সংগ্রহ করা হয় আলামত। প্রথম দিনের তদন্ত শেষে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। আমাদের আজকে বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। সবাই কি মনে হচ্ছে আপনাদের? আমরা এখন কিছু তবে দুর্ঘটনার ধরন নাশকতাকেই ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞদের। একই সাথে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। যেহেতু এর 25 তারিখ এটা ছিল আপনার হলো ছুটির দিন ছিল, এখানে কিন্তু কোনো লোকজন ছিল না, তো কোশ্চেন ডাজ নট রেইজ। এখানে কিন্তু ওভারলোডও ইলেকট্রিক্যাল ছিল না। আর ফায়ার হ্যাপেন্ড মিডনাইটে 1:50-এর দিকে, তো এখানেও কিন্তু ওই সম্পর্কটা নাই, শর্ট সার্কিট বা আপনার অন্য কিছু তেমন একটা সম্ভাবনা নাই। 3 দিনের মধ্যে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। আগুনের ঘটনায় গঠিত অন্য কমিটিগুলোও কাজ শুরু করেছে। সচিবালয়ে আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেপরোয়া গতির কারণেই মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারকে ধাক্কা দেয় বাস। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মারা যান একই পরিবারের 4 জন সহ 5 জন। আহত রয়েছেন আরও 15 জন। বাসটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার বেলা 11টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়েছিল মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার। এই সময় মাওয়ামুখী ব্যাপারী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সেটি। ছিটকে পড়ে মোটরসাইকেলটি। একটি বাস, একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কারকে কিভাবে যে আসলে মেরে দিল, আসলে দেখে খুব খারাপ লাগলো। আমি যখন আসি তখন যে গাড়িটারে অ্যাক্সিডেন্ট করছে, তো তখন যে মানুষজন অ্যাম্বুলেন্সে ভর্তাছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। সরিয়ে নেওয়া হয় ক্ষতিগ্রস্ত যানগুলো। জব্দ করা হয় বাসটি। গুরুতর আহতদের ঢাকায় নেওয়ার পথে মারা যান কয়েকজন। ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফুট মেডিকেলে পাঠানো হয়। পুলিশ বলছে, বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই বাসের চালকের অসতর্কতাই বলেন বা তার কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই হোক, যে কোনো কারণে ঘটেছে, এবং ঘটনাটা ঠিক আপনার টোল প্লাজায় ঢুকার মুখেই। চলতি বছর এই এক্সপ্রেসওয়েতে 64টি দুর্ঘটনায় 21 জনের মৃত্যু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের সবজির দাম কমে এলেও অস্বস্তি বাড়াচ্ছে চাল ও মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি 200 থেকে 210 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। আর কেজিতে 8 টাকা পর্যন্ত বাড়তি চালের দাম। আগের মতোই আছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাজারে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডা, কারণ চালের দামের ঊর্ধ্বগতি। গত 2 সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 8 টাকা পর্যন্ত। নাজির শাল 76 থেকে 85 টাকা, মিনিকেট 74 থেকে 78 টাকা কেজি। মোটা চালের জন্য গুনতে হচ্ছে 62 টাকা পর্যন্ত। আর এই জন্য মিলারদের দুষছেন বিক্রেতারা। গত 10 দিন থেকে মিনিকেটটা আকাশসহ বেড়ে গেছে, যা পার কেজিতে প্রায় 6 থেকে 8 টাকা পার কেজিতে বেড়ে গেছে। আর 2800 বেড়ে গেছে আজকে 2-3 দিন ধরে, পার কেজিতে 1 থেকে 2 টাকা। চালের মতো আরও বেশি ঊর্ধ্বগতি, মানে যেটা কিছুদিন আগেও আমরা 75 টাকা করে নিয়েছি, সেটা এখন 80 টাকা। সিন্ডিকেট হয়ে যেখান থেকে এখানে আসতেছে, টোটাল জিনিসটাকে মনিটরিংয়ের মধ্যে রাখা উচিত। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি মনিটরিং থাকে, তাহলে আমার মনে হয় এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাবো।
বছরের শেষ সপ্তাহে চাহিদা বাড়ায় সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে মুরগির দাম। ব্রয়লার 200 থেকে 210 টাকা, আর সোনালী মুরগির দাম কেজিতে গুনতে হচ্ছে 340 থেকে 350 টাকা। 31st নাইট উপলক্ষে সব জিনিস চাহিদা বেশি, যেহেতু সব জায়গায় অনুষ্ঠান হইতেছে, সব জায়গায় পার্টি হইতেছে, আবার বছরের শেষ উপলক্ষে সব জায়গায় এগুলো চলতেছে, এই জন্য এটার দাম একটু বেশি হয়েছে। 1 কেজি ব্রয়লার যদি 210 টাকা দেখেন, আপনি ওটা 700 গ্রামের বেশি টিকবে না। আপনি 3 জন মানুষ খাইলেই শেষ, তাহলে একজন মানুষের দিনে ইনকাম কত? এদিকে এখনও কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, তবে কমতির দিকে শীতকালীন সবজির দাম। ফুলকপি বাঁধাকপি 30 টাকায়, টমেটোর কেজি 60 থেকে 70 টাকা, আর 1 কেজি গাজর মিলছে 50 টাকায়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের হাইমচরে এমভিএল বাখেরা জাহাজে নিহত হয়েছিলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের সজিবুল ইসলাম। এই মৃত্যুর 5 দিনের মাথায় ছেলের শোকে মারা গেলেন তার বাবাও। 1 সপ্তাহের মধ্যে বাবা ছেলের মৃত্যুতে পরিবারের শোকের মাতম। স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সজিবুলের বাবা দাউদ মোল্লা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত 12টার দিকে মারা যান তিনি। গেল 24শে ডিসেম্বর চাঁদপুরের হাইমচরে জাহাজে 7 জনকে হত্যা করা হয়, তাদের একজন ছিলেন সজিবুল। 9 মাস পর হত্যা মামলার আসামিসহ 7 বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে বেনাপোলে হস্তান্তর করা হয়। এদের মধ্যে রহমতুল্লাহ সাজিদ নামে এক হত্যা মামলার আসামি রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়, সুন্দরবন এলাকায় ট্রলারে করে সাগরে মাছ ধরতে যায় 6 জেলে। এক পর্যায়ে ভারত অংশে ঢুকে পড়লে ভারতীয় ফরেস্ট পুলিশে তাদের আটক করে। পরে তাদের 6 মাসের সাজা দেয়া হয়। পরে দুদেশের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে পাঠায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।